তুই বারো ওখান থেকে, বারো আমার সামনে আয়, দেখবো চট থাপড় মেরে দেবো তোর। আমি সালা অভিষেককে পাশে আমি চট থাপড় মারবো, মমতাকে পাশে সালা জুতো দিয়ে আমি ওর খাবো। তার কারণ এরা সবাই মিলে আমাকে চোর চিটিংবাজ করার চেষ্টা করেছিল, আমি সেই পথে পা দেইনি। তাই বললাম কুণাল ঘোষকে যা করেছে ঠিক করেছে, এবারে পেছনটা গরম করে দিক। এখন এই বয়সে ওর একটাই জিনিস, আমি একটু মানে দফাকে রফা করে দেবো, আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। এইটাই মমতা ব্যানার্জির এখন সবচেয়ে বড় জিনিস। সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো ওর বাড়িতে যান, গিয়ে ওখান থেকে টেনে নিয়ে এসে কেলিয়ে দিন। আপনি ভালো করে গিয়ে জিজ্ঞেস করবেন নিটের পুরো ফর্ম কি, নিট পাস করলে কি অফিসার হয়, না নিট পাস করলে গাঁজাখোর হয়। তারা বলবে গাঁজাখোর হয়, কারণ এখানে যারা গেছিল তাদের চেহারা ফেহারা দেখে মনে হয়েছে তারা পড়াশোনার মধ্যে নয়। যেমন এটা তৃণমূলের তো একটা ইন্ধন না। আজকের মমতা ব্যানার্জি দেখেছে যে এরে বাপরে, এ তো আমি হেরেই গেছি, আমার কিছু করার নেই, তাহলে আমি কি করব, আবার এদেরকে দিয়ে আমি ময়দানে নামাই। এরা বাংলাদেশের জামাতের মদতে এরা পথে নেমেছে বলে আমার মনে হয়। স্যার, কুণাল ঘোষ তিনি এতদিন বহু কারণে তিনি সংবাদ মাধ্যমে চর্চার কেন্দ্রে ছিলেন। আজকে তাকে রীতিমতো গ্রেপ্তার করা হলো। কালীঘাটে কোর্টের পারমিশন ছাড়া জমায়েত হচ্ছিল এই নিট প্রশ্ন ফাঁসের যে সমস্ত প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল করার জন্য। কিন্তু প্রথম প্রশ্ন যেখানে তাদের প্রথম দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেই ইস্তফা দেওয়ার পরেও কেন এই জমায়েত হচ্ছিল, এবং কুণাল ঘোষ সেখানে তিনি কী করছিলেন? দেখুন, এই তৃণমূল কংগ্রেসের এখন যে কটা এমএলএ আছে তাদের একটু চুলকানি বেড়েছে, বুঝতে পেরেছেন? তা এদের এই চুলকানির জন্যে এরা এইটা চেষ্টা করছে সারা পশ্চিমবঙ্গে আমরা একটা চুলকানিটা ঘায়ে পরিণত করে দেবো, আমাদের বাঙালিদের এবার ঘা হয়ে যাক, এই অশান্তির ঘা। সেই জন্যেই গতকাল যা হয়েছে সেইটাকে আরও বেশি চুলকে দিতে গেছে কুণাল ঘোষ, আর তার ব্যবস্থা করে নিয়েছে। একজন জনপ্রতিনিধি সে আরও শান্তি বজায় রাখার চেষ্টা করবে, না করে সেখানে কি করেছে আরও অশান্তি পাকাতে গেছে। যে সুতরাং অ্যারেস্ট করার আগেই আমার মনে হয় আরও কিছু পিছনে মারলে ভালো হতো। কুণাল ঘোষের এই পরিণতি, এটা কি শুধুমাত্র এই সময় হলো সেটা ঠিক আছে, নাকি এর আগে হওয়ার একটা দরকার ছিল? আগে হতো, মানে বিধানসভায় যা করেছে তাতে হয়তো হতো, কিন্তু সেজন্যেই হয়তো বা তারা দেখেছে আইনে আটকাচ্ছে। ঠিক আছে, বিধানসভা যখন বলেছে মানে জোর জবরদস্তি করে নিজের প্রভাব খাটাতে গেছে তখন হয়তো ছিল, কিন্তু কুণাল ঘোষ এরকম করছে সেটা বাংলার মানুষ জেনে গেছে, ভোটের আগে থেকে করছে, হ্যাঁ জেনে গেছে। যে সুতরাং আজকে তার উপযুক্ত ডোজ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এই কুণাল ঘোষ আমাকে নানা রকমভাবে নাটাঝামটা করেছে। এই কুণাল ঘোষ আমাকে নানা রকম ধরনের ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এই কুণাল ঘোষ শুধু আমাকে নয়, মণিশঙ্কর যে ছিল ছাত্র পরিষদের, তাকেও নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল, পারেনি, আমাকেও কিচ্ছু করতে পারেনি। তাই আমি বলবো যে আইনের পথে চলুক, এবং ঠিকভাবে এরা জনপ্রতিনিধির নামে এই রাজ্যের কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে রীতিমতো দু চাকায় করে তিনি র্যালি বের করেছেন হাজার হাজার লোক নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়সে বাইরে আসা উচিত মনে করছেন? এখন এই বয়সে ওর একটাই জিনিস, আমি একটু মানে দফাকে রফা করে দেবো, আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। এইটাই মমতা ব্যানার্জির এখন সবচেয়ে বড় জিনিস, যে আর তো নিজে বাঁচবে না, নিজের ভাইপোও বাঁচবে না, তাহলে কিভাবে আমরা মোটামুটি একটি খবরের এতে যেতে পারি। গতকাল বলেছিল না আমি ককরোচ আন্দোলনে দিল্লিতে যাব, গিয়ে দেখুক না ওখানে। এই খবরের চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম হয় না? না না না, ওর ঘুম হয় না, কোনো দিনই ওর ঘুম হয় না। যে সবসময়ের জন্য আমি খবরের মধ্যে থাকবো, ও আর কুণাল ঘোষ, এরা দুজনে সবসময় খবরের মধ্যে থাকবো, এটা স্বাভাবিক। আর দুজনের খবরের মধ্যে থাকার পিছনে এই খবর অযৌক্তিক কথাবার্তা এবং অগণতান্ত্রিক কথাবার্তা, যেটা মমতা ব্যানার্জি এতদিন করে এসেছে, মানুষ তার জবাব দিয়েছে। এইবারে কুণাল ঘোষকে আইন প্রশাসন উপযুক্ত জবাব দিয়েছে আর দেবে। স্যার, কুণাল ঘোষ একজন প্রাক্তন সংবাদকর্মী, সংবাদ মাধ্যমে তিনি কাজ করতেন। তিনি কাল বলছেন যে সংবাদের যে সমস্ত গডি মিডিয়া তারা এই তৃণমূলকে ডিম ছড়া বিষয়টি যেভাবে উত্থাপন করেছিলেন, মানুষের জনরোষ হিসাবে তুলে ধরেছিলেন, তাদের সঙ্গে কালকে যা হয়েছে সেটা নাকি ঠিক হয়েছে, তাদের প্রতি বুমেরাং হয়েছে বিষয়টা। যদি সেটা জনরোষ হয়ে থাকে তাহলে এটাও জনরোষ। আমি
সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো ওর বাড়িতে যান, গিয়ে ওখান থেকে টেনে নিয়ে এসে কেলিয়ে দিন ভালো করে কুণাল ঘোষকে। যদি জেল থেকে ছাড়া পেলে তবে কেলিয়ে দিন। সাংবাদিক হয়ে আমি একজন শিক্ষক আর একজন শিক্ষককে খারাপ বলবো? বলা উচিত ছিল এটা এই হয়নি, এটা এই হয়নি। কিন্তু কোনোভাবেই এক সাংবাদিক ফটোগ্রাফারকে মারতে পারে না, আইন হাতে নিতে পারে না এই সংবাদ মাধ্যমের উপরে। আপনাদের দোষ কি বলুন? আপনারা গেছেন, যেটা হচ্ছে সেটা তুলে ধরেছেন। বিশেষ করে স্যার মহিলা সাংবাদিকদেরও নিগ্রহের মুখে পড়তে হয়েছে, আমি এটা বললাম ভাষা তাদের প্রয়োগ করা হয়েছে, সেটা শুনেছি। তাহলে এটা আগে থাকতে প্রি প্ল্যান ছিল, বুঝলেন তো? প্রি প্ল্যান ছিল যে আমরা এরকম করবে না, পুলিশকে তো আমরা লাঠি ছোড়া এইসব ঘুরছি, তাহলে সাংবাদিকদের কি করব? সাংবাদিকদের যা তা কথা বলি। এরা কি ছাত্র স্যার? আদৌ ছাত্র নয়। আপনি ভালো করে গিয়ে জিজ্ঞেস করবেন নিটের পুরো ফর্ম কি। নিট পাস করলে কি অফিসার হয়, না নিট পাস করলে গাঁজাখোর হয়? তারা বলবে গাঁজাখোর হয়। কারণ এখানে যারা গেছিল তাদের চেহারা ফেরা দেখে মনে হয়েছে তারা পড়াশোনার মধ্যে নয়। যেমন এটা তৃণমূলের তো একটা ইন্ধন না, তৃণমূলের যে ছাত্র আন্দোলনে দেখেছিলেন তো, ছাত্র পরিষদের এতে, সেখানে যারা গেছিল তাদের সামনে যে বুম ধরলেন, কি বলল? আমাকে টাকা দিয়েছিল তাই আমি এসছি। আমি কোন ক্লাসে পড়ি? আমি সায়েন্স নিয়ে পড়ি। আপনি কোন ক্লাসে পড়েন? মাধ্যমিকে পড়ি। মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে। যে এই রকম ধরনের কিছু ওখানে ঢুকেছে, এবং তার ভিতরে আমি পরিষ্কার বলছি কিছু লুঙ্গি বাহিনীকে মদত দেওয়া হয়েছে। এই মমতা ব্যানার্জি লুঙ্গি বাহিনী ছাড়া কিছু তো করতে পারেনি। এই রাজ্যের যত অশান্তি অরাজকতা সব করে দিয়ে গেছিল মমতা ব্যানার্জি এই কিছু লুঙ্গিদের দিয়ে। মানে এদের আর মদত দিয়ে কদিন স্যার? এদেরও তো তাহলে নির্দিষ্ট সময় এসছে বোঝার, নিজের ভালোটা বোঝার তো সময় না। এই এক শ্রেণীর মুসলমান, তারা কোনো দিন বুঝবে না, নিজের ভালোটাও বুঝবে না, নিজের ভালোটা কোনো দিন বুঝবে না। কারণ কি বলুন তো, কালকের সকালে উঠে কি খাবে এরা জানে না। তাহলে কেউ যদি এক প্যাকেট বিরিয়ানি দেয় আর 500 টাকা দেয়, সেটা আমার দুদিন চলে যাবে। এই যে তারা যে কাজের মধ্যে থাকবে, তাদের সন্তানদের লেখাপড়া করাবে, ওই সব মাদ্রাসা লেখাপড়া করাবে, ওই সব মাদ্রাসা দেবে। জানে মাদ্রাসায় গেলে আমার ছেলেমেয়েরা খেতে পাবে, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা দেখার দরকার নেই। তাদের যে পরবর্তীতে তারা একটা চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, পরবর্তীতে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার দূরের কথা, একটা ক্লার্ক হোক, সেই মানসিকতার এদের মধ্যে একেবারেই নেই। এবং মমতা ব্যানার্জি এতদিন ধরে এই যে বহু জায়গায় খারিজি মাদ্রাসা নিয়ে এইটা করেছিল, আজকের মমতা ব্যানার্জি দেখেছে যে এরে বাপরে, এ তো আমি হেরেই গেছি, আমার কিছু করার নেই, তাহলে আমি কি করব? আবার এদেরকে দিয়ে আমি ময়দানে নামাই। কারণ তারা ভারত বিদ্বেষী কথা বলার অধিকার কে দিয়েছে? ভারতে থাকবো, আমার ভারত মাতাকে আমি অপমান করব, আমি কাশ্মীর নিয়ে কথা বলবো। এরা কাদের মদতে? এরা বাংলাদেশের জামাতের মদতে এরা পথে নেমেছে বলে আমার মনে হয়। স্যার একটা শেষ প্রশ্ন করব। কুণাল ঘোষ তিনি অ্যারেস্ট হলেন, আপনি বললেন আপনার প্রতিবেশী, মিস করবেন কি যতক্ষণ না জেল থেকে ছাড়া পাচ্ছেন? দেখুন, প্রতিবেশী হিসাবে দীর্ঘ 1 বছর ওকে কোনো কথা বলিনি আমি, কোনো কথা বলিনি। আপনাদের মতো সাংবাদিকরা যা এসছে তাদের সম্বন্ধে কোনো কথা বলিনি আমি, যে আমার প্রতিবেশী নিয়ে আমি খারাপ কথা বলবো না। কিন্তু ওই প্রথম শুরু করেছিল, ওর ওই একটা 2 নম্বরই মাল আছে সোমনাথ, তাকে দিয়ে প্রথম ফেসবুক পোস্টে দিয়ে দিয়েছিল, দিয়ে যে কামালদার যদি মুখ খোলে তাহলে কামালদার ব্যবস্থা করব, তুই মুখ খোল। আরে কুণাল ঘোষ, তুই মুখ খোল, তোর 14 পুরুষের কেরম ক্ষমতা আছে দেখবো। তোর বাবা নেই, আমি তাদের নিয়ে কোনো কথা বলছি না। তোর 14 পুরুষের, তোর গোষ্ঠীর আমি ষষ্ঠী পুজো করে দেবো। তুই বারো ওখান থেকে, বারো আমার সামনে আয়, দেখবো চট থাপড় মেরে দেবো তোর। আমি অভিষেককে পাশে পেলে চট থাপড় মারবো, মমতাকে পাশে পেলে জুতো দিয়ে আমি ওর আটকাবো। তার কারণ এরা সবাই মিলে আমাকে চোর চিটিংবাজ করার চেষ্টা করেছিল, আমি সেই পথে পা দেইনি। তাই বললাম কুণাল ঘোষকে যা করেছে ঠিক করেছে, এবারে পেছনটা গরম করে দিক। পেছন গরম করে দিলে তাহলে অন্তত এলাকার মানুষ একটু শান্তিতে থাকবে, যাক এবারে ঠিকই আছে। থ্যাংক ইউ স্যার।